আজ পাঠ করব একটি রহস্য গল্প। গল্পটি লিখেছেন দেবাশিস মজুমদার। গল্পের নাম পারফেক্ট 3। অফিস বিল্ডিংয়ের পার্কিং লটে অনেক রাতে একটা শব্দ হলো। নাইট গার্ড সেলিমের একটু তন্দ্রা মতো এসেছিল। সে সচকিত হয়ে উঠল এই আওয়াজে। এত রাতে এরকম আওয়াজ হওয়ার কথা নয়। পার্কিং লট থেকে এই মুহূর্তে কোনো গাড়ি ঢোকা বা বেরোনো শিডিউল নেই। কোনো অফিসেই কোনো স্টাফ এখন আর নেই, শুধু সেলিম আর বাহাদুর, এই দুইজন নাইট গার্ডই আছে। সেলিম নিজে জায়গা ছেড়ে উঠে পড়ল। পার্কিং লটের একেবারে নিচের দিক থেকে আওয়াজটা এসেছে। ওদিকের আলোগুলো সব নেভানো। সেলিম ওদিকে যাওয়ার জন্য নিজের টর্চ জ্বালল। বার কয়েক সে বাহাদুরের নাম ধরে ডাকল, কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। টর্চ জ্বালিয়ে একটু এগোতেই সে দেখল কে যেন সামনে উপুড় হয়ে পড়ে আছে। কাছে গিয়ে দেখতেই তার উর্দির রং দেখে সে বুঝতে পারল লোকটা তার সহকর্মী বাহাদুর। মাথার পেছন থেকে তার রক্ত বেরোচ্ছে। সেলিম দ্রুত নিচু হয়ে বসল। বাহাদুরের নাড়ি দেখল সে, চলছে। বাহাদুর বেঁচে আছে। আবারও পার্কিং লটের মধ্যে থেকে একটা বিদঘুটে শব্দ হলো। সেলিম কিছুটা রেগেই দ্রুত ছুটে গেল সেদিকে, এক হাতে টর্চ আর এক হাতে পাহারার ডান্ডাটা নিয়ে। পার্কিং লটের ভেতরটা পুরো অন্ধকার, শুধু একটা বিশেষ অংশে একটা সিলিং লাইট জ্বলছে। কে ওখানে? কে রে? বলে দ্রুত পায়ে সেই দিকে এগিয়ে গেল সেলিম। কেউ যেন ওই সিলিং লাইটের তলায় শুয়ে রয়েছে। মানুষ? সেলিম দ্রুত সেদিকে এগিয়ে গেল। সামনের দিকে ইংরেজিতে কেউ কিছু লিখছে। তার পাশেই কেউ শুয়ে। না, লাশ, মৃতদেহ, পুরো নগ্ন। কিন্তু এ কি? এ কেমন? দেহটা দেখে সারা শরীর গুলিয়ে উঠল সেলিমের। হঠাৎ তার পেছনে আবার শব্দ। সেলিম সেই দিকে ঘুরতে যেতে কেউ ভারী কিছু দিয়ে তাকে পেছন থেকে আক্রমণ করলো। সেলিম দ্রুত তার ডান্ডা দিয়ে নিজেকে রক্ষা করতে উদ্যত হলো। আক্রমণকারীর মারও খুব শক্ত, কিন্তু ডান্ডাটা ঢালের মতো ব্যবহার করায় আক্রমণকারীর ডান্ডার জায়গা মতো লাগলো না। মাথার একটু পাশের দিকে লাগলো। তাতেও বেশ কিছুটা দূরে ছিটকে পড়ল সেলিম। সামান্য সময়ের জন্য সে সংজ্ঞা হারালো। মুহূর্ত পরে সে জ্ঞান ফিরে পেল এবং তখন দেখলো একজোড়া হেডলাইট তার দিকে তেড়ে আসছে। দ্রুত নিজেকে এক পাশে সরিয়ে নিতে পারল সেলিম। গাড়িটা হুঁশ করে তার পাশ দিয়ে বেরিয়ে গেল। সেলিম বুঝল, গেটের কাছে যখন বাহাদুর পাহারায় ছিল তখন নিশ্চয়ই এই গাড়ির ড্রাইভার বন্দুক পিস্তল কিছু দেখিয়ে বাহাদুরকে ভয় দেখিয়ে গেট খুলিয়ে ভেতরে ঢুকেছে। তারপর সুযোগ বুঝে তার মাথায় বাড়ি মেরে তাকে অজ্ঞান করেছে। সম্ভবত রিভলভার বা আগ্নেয়াস্ত্র সাইলেন্সার না থাকায় সে ভারী ডান্ডা ব্যবহার করেছে। তারপর কুকীর্তিটি করে আলো জ্বালিয়েছে। তারপরে সেলিমকে ঘায়েল করে পালিয়েছে। কিন্তু এই জায়গায় সে আলো জ্বালল কেন? তাহলে সে কি দেখাতে চায় সে কি করেছে? সেলিম দ্রুত উঠে দাঁড়ালো। তারও মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। যন্ত্রণা নিয়েও টলমান অবস্থায় সে তার প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে সেভ করে রাখা স্থানীয় থানার নাম্বারে কল করলো। কলটা রিসিভ হলো 2 বার রিং বাজার পরেই। ওপাশ থেকে কল রিসিভ হতেই সেলিম উত্তেজিত কণ্ঠে বলে উঠল, স্যার, 3rd রো 33/3 বিল্ডিংয়ের সিকিউরিটি সেলিম বলছি। সাংঘাতিক ব্যাপার স্যার, প্লিজ একটু তাড়াতাড়ি এখানে আসুন। রিডার লেনের ডাক বিভাগের অফিস। ডাক বিভাগ অর্থাৎ পুলিশের অন্তর্গত ডিপার্টমেন্ট অফ আনইউজুয়াল কেসেস। এই এলাকার এই একটি আরবান সেন্টার। একজন পিয়ন, একজন ক্লার্ক এবং একজন অফিসার। দপ্তরের বিল্ডিংটাও বেশ পুরনো। দোতলায় অফিসার সাধন পোড়েল বসেন। গোয়েন্দা অফিসার সাত্তকী বোস অফিসের একতলায় পিয়ন যাদবের দেখা পেলেন। তার কথা মতো দোতলায় উঠে মুখোমুখি হলেন ক্লার্ক মহাদেব মণ্ডলের। তিনি রেজিস্টার খাতায় কিছু একটা লিখছিলেন। তাকে নিজের কার্ড দেখিয়ে সাত্তকী অফিসারের সঙ্গে দেখা করতে চাইলেন। মহাদেববাবু সামনের দিকে নির্দেশ করলেন। সাত্তকী সেই দিকে এগোতেই বেশ জোরে নাক ডাকার আওয়াজ পেলেন। কয়েকটা তাক পেরিয়ে কিছুটা এগোতেই দেখলেন একরাশ ফাইল ভর্তি একটি তাকের পেছনে একটা টেবিলের উপর মাথা রেখে চেয়ারে বসা অবস্থাতেই দিব্যি নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন অফিসার সাধন পোড়েল। সাত্তকী কাছে এগিয়ে তাকে ডাকলেন, কিন্তু তাতে তার ঘুমের ব্যাঘাত ঘটল না। আবার গলা চড়িয়ে সাত্তকী তাকে ডাকলেন, কিন্তু এবারেও কোনো ফল লাভ হলো না। শেষে টেবিলে সাধনবাবুর সামনে রাখা বেলটা জোরে জোরে কয়েকবার বাজাতে নাক ডাকা থামিয়ে জেগে চেয়ারে ধরপড় করে উঠে বসলেন সাধন পোড়েল।
বেলের আওয়াজে ক্লার্ক মহাদেববাবু ছুটে এসেছেন টেবিলের দিকে। তাকে তার জায়গায় ফেরত যেতে বললেন সাত্তকী বোস। তিনি চলে গেলেন। ঘুম ভেঙে সামনে সাত্তকীকে দেখে ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন সাধন পোড়েল। সাত্তকী তাকে নিজের সার্ভিস আই কার্ড দেখালেন। সাধনবাবু চোখ কষলিয়ে টেবিল থেকে চশমা তুলে চোখে লাগিয়ে ভালো করে দেখে নিয়ে নিশ্চিত হয়ে সাত্তকীকে সামনের চেয়ারে বসতে বলে বললেন, গোয়েন্দা বিভাগের অফিসার আমার কাছে? হঠাৎ কী ব্যাপার? সাত্তকী তার কথা শ্লেষ ধরতে পেরে বললেন, কেন? তদন্ত ব্যাপারটা তো আমাদের দুজনের দপ্তরের সঙ্গেই জড়িত। একজন তদন্তের প্রয়োজনে আর একজনের কাছে তো আসতেই পারে। অভিমানী গলায় সাধনবাবু বললেন, আর তদন্তের কথা বলে লজ্জা দেবেন না। 10 বছর ধরে এই বিভাগে পড়ে রয়েছি, কিচ্ছু কাজ নেই, শুধু পড়ে পড়ে ঘুমোচ্ছি। যাও এই 2-1টা কেস আসে, সেটাও শেষ করতে দেওয়া হয় না। রিপোর্ট বানিয়ে কেস প্রসিড করতে চাইলে কর্তারা বলেন কেস ক্লোজড করে দাও। ওতে তেমন মেরিট নেই। ডিপার্টমেন্ট অফ আনইউজুয়াল কেসেস তো নয়, ডিপার্টমেন্ট অফ আনওয়ান্টেড কেসেস। যাই হোক, কি দরকারে আমার কাছে সেইটাই বলে ফেলুন। সাত্তকী বললেন, সেটাই ভালো, সরাসরি কাজের কথায় আসা ভালো। বলে তার সঙ্গে আনা ফোল্ডার থেকে কয়েকটা ফটো বের করে টেবিলের উপর রেখে বললেন, এই কেস আপনি হ্যান্ডেল করেছিলেন? সাধন পোড়েল ফটোগুলো দেখলেন, তারপর সম্মতিতে মাথা নেড়ে বললেন, হ্যাঁ, কুকুর কিডন্যাপিংয়ের কেস ছিল। 3টি বড়লোক বাড়ি থেকে 3টি কুকুর চুরি গিয়েছিল। লোকাল থানায় কেসগুলো দেখছিল। কিন্তু 3rd স্টেজ মলের পার্কিং লটে হঠাৎ মৃতদেহ পাওয়া যায়। কেউ 3টি কুকুর, যার একটি ডোবারম্যান, একটি অ্যালসেশিয়ান আর একটি হাউন্ড, 3টিকে মেরে অদ্ভুত সার্জারি কায়দায় তাদের দেহকে জুড়ে এইখানে ফেলে রেখে গিয়েছিল। সঙ্গে লেখা ছিল পারফেক্ট 1, পারফেক্ট হান্টিং ডগ, পাশে একটি ফিমেল পুতুলের অংশবিশেষ। তখনই কেসটা আমার কাছে আসে। আমি তদন্ত করে 3টি কুকুরের অপহরণকারীদের চিহ্নিত করি। 3জনই ওই 3 বাড়ির ভিত্তস্থানীয়। তারা স্বীকার করেছিল যে তারা টাকার বিনিময়ে এই কাজ করেছে। কেউ আড়াল থেকে তাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে তাদেরকে দিয়ে এই কাজ করায় এবং গোপনে থেকেই তাদের থেকে নির্দিষ্ট জায়গায় কুকুরের ডেলিভারি নেয় ও তাদের পেমেন্ট দিয়ে দেয়। এই লোকটিকে খুঁজে বের করাই আমার মনে হয়েছিল আমার প্রকৃত কাজ। আমি প্রাইমারি রিপোর্ট জমা দিয়ে বিভাগের কাছে একজন সহকারী চেয়েছিলাম এই কাজকে শেষ করার জন্য। কিন্তু সামান্য পশু বলে বিভাগের মনে হয় এই তদন্ত আর এগোবার দায়িত্ব নেই। ওই 3 অপহরণকারীর নামে চার্জশিট পেশ করে আবার সব কিছু স্থানীয় থানায় আধিকারিকদের সব কিছু হ্যান্ডওভার করে আমাকে কেস ফাইল ক্লোজ করতে বলা হয়। এরপর আমি আর কি করতে পারি? আমি কর্তাদের কথা মতোই কাজ করি। সাত্তকী সব শুনে বললেন, হ্যাঁ, আপনার পাঠানো কেস ফাইল আর রিপোর্ট দেখেই আমার মনে হয়েছে আপনার সঙ্গে কথা বলা দরকার। সাধন পোড়েল ভুরু কুঁচকে বললেন, কিন্তু কেন? এই কেস আবার নতুন করে গোয়েন্দা বিভাগকে দেওয়া হলো নাকি? কিন্তু কেন? কুকুরদের নিয়ে গোয়েন্দা বিভাগের হঠাৎ এই মাথা ব্যথার কারণ? সাত্তকী আবার তার ফোল্ডার থেকে আরও কিছু ফটোগ্রাফ বের করে টেবিলের উপর রেখে বললেন, এবারে এইগুলো দেখুন সাধনবাবু, তাহলেই বুঝতে পারবেন। সাধন পোড়েল ফটোগুলো তুলে নিয়ে দেখতে শুরু করলেন। দেখতে দেখতে তার ভুরু কুঁচকে গেল, ক্রমে চোখ কপালে উঠল। তারপর অবাক চোখে সাত্তকী বোসের দিকে তাকিয়ে বললেন, এ তো হুবহু একই রকম, শুধু 3টে মেয়ের দেহকে একইভাবে জোড়া হয়েছে। আবার ওই একইভাবে লেখা রয়েছে পারফেক্ট 2, পারফেক্ট ফিমেল বিউটি। এ কি একই লোকের কাজ নাকি? সাত্তকী বললেন, তাই তো মনে হচ্ছে। মেয়ে 3টি হলো কলেজের ছাত্রী তিন্নি চ্যাটার্জি, মডেল তিতলি আইস আর উঠতি অভিনেত্রী তিয়াশা মল্লিক। 3জনকেই আলাদা আলাদা লোক দিয়ে কিডন্যাপ করা হয়। তিন্নিকে অপহরণ করে তাকে বিরক্ত করতে থাকা পাড়ার মস্তান বনিকে দিয়ে। তিন্নি বনির নামে থানাতেও অভিযোগ করেছিল। তিতলিকে অপহরণ করা হয় তার ছেড়ে যাওয়া এক্স বয়ফ্রেন্ড ক্যামেরাম্যান রকিকে দিয়ে। আর তিয়াশাকে কিডন্যাপ করে তার প্রত্যাখ্যাত সেক্রেটারি সুশোভন, যাকে অসভ্য ব্যবহারের জন্য মাস কয়েক আগেই তিয়াশা কাজ থেকে তাড়িয়েছিল। 3জনকে ট্রেস করে ধরা হলে তারা জেরার সামনে তাদের অপরাধ স্বীকার করে নেয়। কিন্তু সবাই বলে টাকার বিনিময়ে এবং কিছুটা প্রতিশোধ নেওয়ার ইচ্ছায় তারা এই কাজ করেছে। তারা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি কেউ তাদের ব্যবহার করে এভাবে খুনের পরিকল্পনা করেছে। যে মৃতদেহটি তৈরি করা হয়েছে তার মাথাটি অভিনেত্রী তিয়াশার, দেহের বাকি অংশ কোমর পর্যন্ত মডেল তিতলির, আর হাত পাগুলি কলেজ ছাত্রী তিন্নির।
প্রত্যেকের দেহের বাকি অংশগুলো একটা বস্তার মধ্যে এই জুড়ে দেওয়া দেহটার কিছু দূরে ফেলে দেওয়া হয়েছে, ওই 3rd রোডের অফিস বিল্ডিংয়ের পার্কিং লটে। গত পরশু রাতে 2জন পাহারাদারকে গুরুতর আহত করে খুনি ওখানে এই কাণ্ড করে যায়। সাধন পোড়েল সবটা শুনে বললেন, হ্যাঁ, কুকুরের ক্ষেত্রেও একইভাবে বাকি দেহাংশগুলো একটা বস্তার মধ্যে ফেলে যাওয়া হয়েছিল। সেই জন্যই তো আপনার কাছে এসেছি মিস্টার পোড়েল। এর সিগনেচার স্টাইল বলে দিচ্ছে এ একই লোকের কাজ। লোকটা সিরিয়াল কিলার। এই এখানেই থামবে না। ভালো করে দেখুন, কুকুরের জোড়া লাগানো দেহর পাশে পারফেক্ট 1-এর পাশে রয়েছে একটা মেয়ে পুতুলের দেহাংশ। এবারে মেয়েদের অ্যাসেম্বল করা দেহের পাশে দেখুন একটা বয়স্ক পুরুষ পুতুলের অংশ। এ লোক কিন্তু এর পরবর্তী টার্গেটের দিকে নির্দেশ করছে। আরও মানুষের জীবন বিপন্ন হতে পারে, তার আগেই একে ধরতে হবে। আর সিরিয়াল কিলারকে ধরার একটাই টেকনিক, তার থেকে এক ধাপ এগিয়ে থেকে তার পরবর্তী চালকে বোঝা, আর সেই অনুযায়ী তাকে ফাঁদে ফেলে ধরা। আর সেটা করতে হলে আপনার সাহায্য ছাড়া এগোনো অসম্ভব, বললেন সাত্তকী। সাধনবাবু বললেন, বেশ, তাহলে বলুন আমার কাছে কি জানতে চান? সাত্তকী বললেন, আমি জানি আপনি রিপোর্টে যা উল্লেখ করেছেন তার চেয়েও বেশি কিছু আপনি নিজে তদন্ত করে জেনেছেন। আমি যে ভুল কিছু বলছি না সেটা আপনিও জানেন। তাই আপনার কাছে এই খুনি সম্বন্ধে যে ইনফরমেশন আছে তা আপনি আমাকে জানান। আমি কথা দিচ্ছি, খুনিকে ধরতে পারলে তার কৃতিত্বে আপনিও সমান অংশীদার হবেন। সাধনবাবু একটু চিন্তা করলেন, তারপর বললেন, প্রচার বা খ্যাতির কোনো লোভ আমার নেই, কিন্তু মানুষের জীবন বাঁচাতে এইটুকু করা আমার কর্তব্য। তাহলে শুনুন, ওই কুকুরের কেসটার পরেই আমার সন্দেহ হয় যেভাবে লাশ জোড়া হয়েছে তাতে খুনি একজন দক্ষ সার্জন। আমি কেসের ডিটেলস আর ফটোগ্রাফ নিয়ে অবসরপ্রাপ্ত ফরেন্সিক অফিসার ডাক্তার চন্দ্রনাথ সেনের সঙ্গে দেখা করি। তিনি বলেন খুনি শুধু দক্ষ সার্জন নয়, তার ফরেন্সিক জ্ঞানও যথেষ্ট ভালো। সে সার্জারি এবং ফরেন্সিক কাজে দক্ষ, কিন্তু সে ফরেন্সিক এক্সপার্ট নয়। কারণ লাশ সেলাইয়ের ক্ষেত্রে কিছু স্টিচ এমনভাবে করা হয়েছে যেটা জ্যান্ত দেহে করা হয়, মৃতদেহের ক্ষেত্রে নয়। কারণ জ্যান্ত মানুষ বা প্রাণীর ক্ষেত্রে নজর রাখতে হয় যাতে স্টিচ থেকে তার কোনো ইনফেকশন না হয়, কিন্তু মৃতদেহের ক্ষেত্রে সে বালাই নেই, তাই সেলাইগুলো আরও সূক্ষ্ম হয়। ডাক্তার সেন আরও বলেন স্টিচের সিগনেচার স্টাইলটা চেনা। ডাক্তার অশ্বিনী দাশগুপ্ত এইরকম মেথডে স্টিচ শেখাতেন। তিনি ডাক্তার সেনের ব্যাচমেট ছিলেন। ডাক্তার সেন তার বর্তমান অবস্থার কথা বলতে পারেননি। আমি ডাক্তার অশ্বিনী দাশগুপ্তর খোঁজ শুরু করে জানতে পারি তিনি আর জীবিত নেই, উনি মারা গেছেন। ওনার তৈরি হাসপাতাল এবং সার্জারি হাউস চালাচ্ছেন ওনার ভাগ্নে ডাক্তার ত্রিভুবন করগুপ্ত। তবে ওখানে এখন ওনার একজন বিজনেস পার্টনার রয়েছেন, ব্যবসায়ী এবং স্থানীয় কাউন্সিলর ত্রিনাথ নন্দ। এর বেশি আমি আর এগোতে পারিনি। কি নাম বললেন? জানতে চাইলেন সাত্তকী। সাধন পোড়েল বললেন, ডাক্তার দাশগুপ্তের ভাগ্নে ডাক্তার ত্রিভুবন করগুপ্ত আর তার পার্টনার ত্রিনাথ নন্দ। এই নন্দবাবুকে ডাক্তার দাশগুপ্ত খুব একটা ভালো চোখে দেখতেন না, কিন্তু তার মৃত্যুর পর তার ভাগ্নে এই লোকটির সঙ্গে পার্টনারশিপ তৈরি করেন। হাসপাতাল এখন অনেক বেশি ঝকঝকে, কিন্তু খরচা প্রচুর। ডাক্তার অশ্বিনী দাশগুপ্ত চেয়েছিলেন তার হাসপাতাল যেন গরিব মানুষের কাজে লাগে, কিন্তু এখন আর তা সম্ভব নয়। সাত্তকী বললেন, ডাক্তার ত্রিভুবন করগুপ্ত আর ত্রিনাথ নন্দ নাম দুটো বছর দেড়েক আগে খবরে এসেছিল। কোনো এক ব্যবসায়ী তার কন্যার কোনো একটা সার্জারি হয়েছিল ওই হাসপাতালে। সার্জারিটা ঠিকঠাক হয়নি বলে একটা বিতর্ক হয়েছিল। একজন সার্জনকে এর জন্য দায়ী করা হয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ ছিল। কেসটা আদালত পর্যন্তও গড়িয়েছিল। আর একজন লোকেরও নাম জড়িয়েছিল এই কেসে, কোনো এক জ্যোতিষী, নামটা ঠিক মনে পড়ছে না। একটু চিন্তা করলেন সাত্তকী বোস, তারপর হঠাৎ বললেন, আচ্ছা সাধনবাবু, ওই 3টে কুকুরের কোনো নাম ছিল কি? সাধনবাবু বললেন, নাম তো ছিল, হ্যাঁ মনে পড়েছে। হাউন্ডারটার নাম ছিল টিটো, ডোবারম্যানটার নাম টনি, আর অ্যালসেশিয়ানটার নাম টমি। সাত্তকী বললেন, এদিকে এই 3টে মেয়ের নাম তিন্নি, তিতলি আর তিয়াশা। নামগুলোর খুব মিল। আচ্ছা মিস্টার পোড়েল, ওই ডাক্তার অশ্বিনী দাশগুপ্তের হাসপাতালের নামটা যেন কি? সাধন পোড়েল একটু চিন্তা করে বললেন, 3rd লাইফ। হ্যাঁ, 3rd লাইফ হসপিটাল অ্যান্ড সার্জারি হাউস। সাত্তকী বললেন, এখানেও তো মিল দেখছি।
কুকুরদের জোড়া বডি পাওয়া গেল 3rd মলে, মেয়েদের দেহ পাওয়া গেল 3rd রোড অফিস বিল্ডিংয়ে, আর এই হাসপাতালের নাম 3rd লাইফ। একটা যোগসূত্র যেন পাওয়া যাচ্ছে। একটু ভেবেই একেবারে নতুন কিছু আবিষ্কার করার মতো করে সাত্তকী বলে উঠলেন, ইয়েস, ওই জ্যোতিষীর নাম মনে পড়েছে, ত্রিনয়ন আচার্য। ব্যবসায়ী অভিনব জোয়ারদারের খুব পছন্দের জ্যোতিষী ছিলেন ত্রিনয়ন আচার্য। এখন তো শুনতে পাই ত্রিনাথ নন্দ তার রাজনৈতিক মিছিল আর জনসভার সময়ক্ষণও ত্রিনয়ন আচার্যকে দিয়েই নির্ণয় করান। ত্রিনাথ, ত্রিভুবন, ত্রিনয়ন, টিটো, টনি, টমি। নাম সন ইংরেজি অক্ষর টি দিয়ে শুরু হয়, যে আদ্যক্ষর দিয়ে 3 অর্থাৎ 3 হয়। তিন্নি, তিতলি, তিয়াশা নামের বাংলা আদ্যক্ষর দিয়ে 3 সংখ্যা হয়। আবার ত্রিভুবন, ত্রিনাথ, ত্রিনয়ন ত্রিশব্দ দিয়েও 3 বোঝানো হচ্ছে। মনে হয় আমরা ঠিক পথেই এগোচ্ছি। সাধনবাবু, আমার এই তথ্যগুলোই দরকার ছিল। আমাকে এই 3 জনকে সাবধান করে এদের বাড়ির সামনে পাহারা বসাতে হবে। এই গল্পটির বাকি অংশ শুনবেন আগামীকাল দুপুর 1:45। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।